আপনি এদের কাছে চাঁদা নিচ্ছেন, বসুন্ধরা চাঁদা কেনা নিচ্ছে বলেন আপনি? এই আমাদের সাংবাদিকদের মধ্যে বিএনপি পন্থী সাংবাদিক কাদের গনি চৌধুরী উনি চাকরি নিছে, জাস্ট চাকরি নিছে ওদেরকে রক্ষা করার জন্য। কি করছে বিএনপি তার ব্যাপারে? সে উস্কানি দিবে বা দিতে থাকবে আর কেউ ভাঙতে থাকবে, তাহলে রাষ্ট্র কি করবে? আমি একটু মাসুদ কামালকেও শুনে আসি, তারপর আবারও আপনার কাছে এই বিষয়টা একটা খুবই মানে মৌলিক একটা জায়গা, আমি আমার মনে হয় মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনি। দেখেন, এই কাজটা যে ভালো হয় নাই সেটা তো প্রধান উপদেষ্টা একদিনে 2 বার বিবৃতি দিয়ে বলেছে। সেটা একদিনে 2 বার বিবৃতি দিয়েছে, পরের দিন 2 বার। আর ফওয়াদ সাহেব যে কথাটা বলেন, ফওয়াদ ভাই এক কথা খুবই একমত যে উস্কানি কিন্তু দিয়েছে শেখ হাসিনা। আমি এটা শুয়ে একমত, কিন্তু শেখ হাসিনা এখন যে বক্তৃতাটা দিল, সে যে মানে অনলাইনে আসলো, কাল্লা উস্কানি দেবার আগেই কিন্তু ভাঙচুরটা শুরু হয়ে গিয়েছিল মাসুদ কামাল। উস্কানির ঘোষণা আগে আসছে, হ্যাঁ হ্যাঁ, ভাঙচুরের ঘোষণা আগে আসছে, উস্কানির ঘোষণা আগে আসছে, ভাঙচুরের ঘোষণা আগে আসছে। ভাঙচুরের ঘোষণার ব্যাপারে এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, পিনাকি সাহেব ওখান থেকে উস্কানি দিয়েছেন ভাঙচুর করার জন্য, প্ররোচনা দিয়েছেন। আমার কথা হল, শেখ হাসিনা উস্কানি দিয়েছে। শেখ হাসিনা কি আমার আয়ত্তের মধ্যে আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। পিনাকি সাহেব উস্কানি দিয়েছে, পিনাকি সাহেব কি আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে? নেই। আমার নিয়ন্ত্রণে কি আছে? আমার নিয়ন্ত্রণে আছে ধানমন্ডি এলাকাটা। আমি কেন সেটা হতে দেব? আমি কি সেটা হওয়ার জন্য, এই যে কথাটা ফওয়াদ বললেন যে মানুষের ট্রমাটাইজ হয়ে গেছে, মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ তো পেয়েছে, অবশ্যই এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই। উনিও কিন্তু মনে মনে সমর্থন করতে চান কিনা আমি জানি না, কিন্তু প্রকাশ্যে কিন্তু সমর্থন করেন নাই, করতে পারবেন না, উনি আইনের লোক, পারবেন না করতে, সমর্থন করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা কথা বলছেন যে মানুষের মানসিক অবস্থাটা কি ছিল, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এর কারণটা ধরতে পারবো। কারণটা আপনি ধরেন, হিট অফ দ্য মাউথ, আপনি একজন লোক এসে মনে করছে আমার খুবই একটা অপমান করলো, আমার একজন আত্মীয়কে, আমার স্ত্রীকে, আমার কন্যাকে খুব অপমান করলো, ধরলো, সে আমার আয়ত্তের মধ্যে আসলো, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, তাকে আমি একটা কোপ দিয়ে বসলাম। আমার মারাটাকে আপনি ইমোশনালি জাস্টিফাই করতে পারলেন, লিগালি পারবেন? লিগালি পারবেন? রাষ্ট্র বিচার আইন লিগালি চলবে। সেই লিগালি আমার গভর্নমেন্ট কি করেছে? কিচ্ছু করেনি, চুপচাপ বসে থাকছে এবং প্রভোকেশনের কারণে এটা একটা লিগ্যাল জায়জ হয়ে যায়। দিয়েছে, সে বিবৃতিটা দেওয়ার পর তার মনে হয়েছে এটা বিবৃতি তো ঠিক হলো না, তার ঠিক 4-5 ঘন্টা পরে আরেকটা বিবৃতি, ওই দিন আপনি একটার সময় বিবৃতি দিয়েছে, একটা আমি একদম হিসেব করে দেখছি, একটা 3 মিনিটের বিবৃতিটা পেয়েছি। অত রাতে বিবৃতি দিতে হলো কেন? বুঝতে পারছি ওটা ঠিক হয়নি। এই বিবৃতিটা সারা দুনিয়াকে খাওয়ানো যাবে না এবং সারা দুনিয়াকে আজকেও খাওয়ানো যায়নি। গভর্নমেন্ট, আমি মনে করি যেটা বললেন যে প্রপাগান্ডা অনেকে শেখ হাসিনা টাইপে করেছে, আমি তো মনে করি যে গভর্নমেন্ট হিমসেলফ টাইপে করেছে। ক্ষতি হয়েছে কাজ, দেখেন ক্ষতি হয়েছে বাড়িটা, ক্ষতি হয় না, বাড়ি ভাই একটা স্থাবর সম্পত্তি, যে কোনো সময় আবার উঠবে, ঠিক আছে? শেখ হাসিনা সে তো হাজার অপ্রাপ্ত করছে, কিন্তু বুঝাই গেল আজকে তাকে বিচারের মুখে আনলে তার কি পরিণতি হবে এটা বুঝতে আমার কোনো কষ্ট হচ্ছে না, এবং এটাই হওয়া উচিত, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের, ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের ইমেজে, ক্ষতি হয়েছে ওনার গভর্নমেন্টের যে ইমেজ ইন্টারন্যাশনাল ছিল সেটা। কার লাভ? এটা হলে কার লাভ? আমার লাভ না, আমার লস, ব্যারিস্টার ফুয়াদের লস। লাভ কার? লাভ ইন্ডিয়ার। আর লাভ কার? ইন্ডিয়ার যারা চর আছে তাদের, যারা এজেন্ট আছে, ডিপ এজেন্ট তাদের। নির্বাচন, বিএনপি যে বিষয়টা নিয়ে শঙ্কার মধ্যে আছে, নির্বাচন, এই নির্বাচনের উপরে কি বা নির্বাচনের সময় সেগুলোর উপরে কি অস্থিরতা প্রভাব ফেলবে, যেটা বিএনপি আসলে আশঙ্কা করছে? হ্যাঁ, নির্বাচনের উপরে আসলে অনেক কিছু প্রভাব ফেলবে। দেখেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিছু কথা আলোচনা হচ্ছেই না, সেগুলি কিন্তু আর কয়েকদিন যখন নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হবে, তফসিল ঘোষণা করা হবে, তখনই কিন্তু মানুষ ওই জিনিসটা জানতে চাইবে যে ওইগুলি কি। সেটা কি জানেন? প্রথম যে প্রশ্নটা উঠবে সেই প্রশ্নটা হলো, এই সরকার কি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকতে পারবে? যে ইঙ্গিতটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আরো প্রায় কয়েকদিন আগেই দিয়েছিলেন, একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যদি তারা নিরপেক্ষতা রক্ষা করতে না পারে তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য। এবং এটা এখন ইতিমধ্যে ভ্যালিড কোশ্চেন হিসাবে আমি মনে করি আসতে শুরু করেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এখন এটা স্পষ্ট হয়ে গেছে আর 2-1 দিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি
ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, সেখানে উনি স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রদের এই রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে, উৎসাহ আছে। উনি বরং এদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। কেন দিলেন উৎসাহ? কারণ উনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক। উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন, হয়তো সেই জন্য উনি চেয়েছেন। অন্যায় কিছু না, কিন্তু তাহলে অন্যায় না হলো, বাস্তবতা হলো এটা যে ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বের সেই রাজনৈতিক দল, তার প্রতি ব্যক্তি ডক্টর ইউনূসের এক ধরনের পক্ষপাতিত্ব আছে, এটা আপনারা শেয়ার করতে পারবেন না, আছে। এখন যদি এই দল রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকে, তাহলে এই সরকার প্রধান হিসাবে উনার যে চাওয়া না চাওয়া, উনার যে পক্ষপাতিত্ব, এটা কি সরকারের উপর প্রভাব ফেলবে না? এটা কি মাঠ পর্যায়ের প্রশাসনের উপর প্রভাব ফেলবে না? ফেলতে বাধ্য। সেক্ষেত্রে আমি তো মনে করি যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে, সেই নির্বাচনটা পরিচালনার মতো নৈতিক সক্ষমতা ডক্টর ইউনূস হারিয়েছেন, এটা মনে করি। আমি যদি মনে করি, আমার ভুল হতে পারে, আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা অপিনিয়ন ভুল হতে পারে, কিন্তু আমি যেভাবে ভাবি আমি সেটা বললাম। যদি এর কেউ পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারে না, তারটা মেনে নেবো। আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকবো না। আমার ভুল হতে, আমি ক্ষুদ্র মানুষ, ভুল করতে পারি। আমি এই কথাটা আমি গত কয়েকদিন ধরেই বলছি যে আগামী নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন, সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনূস আর নেই। এটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? যে আলোচনাটা আসছিল আওয়ামী লীগের নানান রকম অত্যাচার, অনিয়মের কথা এতক্ষণ আলোচনা হচ্ছিল, এবং তারপর আওয়ামী লীগ তাড়াতে বা আওয়ামী লীগের তৈরি অস্থিরতা সেটি মোকাবেলা করতে করতে আবার একটা দীর্ঘ সময় আমাদের এখানে কি স্বস্তি, মানে আমাদের দেশে কি স্বস্তি ফেরা, সেটিকে একটা দেখেন, ডক্টর ইউনূস কিন্তু তার দ্বিতীয় ভাষণে একটা কথা বলেছিলেন, যখন তিনি সংস্কারের কথাটা বললেন, যখন সংস্কার কমিশনগুলি করলেন না প্রথমবার, তখন উনি বলেছিলেন যে সবচেয়ে আগে সংস্কার করতে হবে, আমাদের নিজেদের সংস্কার করতে হবে। ডক্টর ইউনূস এ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর যতগুলি কথা বলেছেন, এটা হলো আমার কাছে মানে $1 মিলিয়ন একটা সেন্টেন্স ছিল এটা, যে আগে আমাদের নিজেদের। ব্যারিস্টার ফুয়াদ যে কাহিনীটা বললেন, উনি নিজেও একজন আইনজীবী, কিন্তু উনি এই কথাটা আরেকদিন আমার সঙ্গে আলাপ করছিলেন ব্যক্তিগত পর্যায়ে, যে এটা কিন্তু একটা ভয়ানক ঘটনা, ভয়ানক দৃশ্য। বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনি সিম্পল একটা কাজ করেন। এই সরকার 10টা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে যারা নাকি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে, অর্থ বিদেশে রপ্তানি পাচার করেছে। 10টা কিন্তু কোম্পানি, এই 10টা কোম্পানির বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, দুদকের মামলা আছে, অমুক আছে। খালি দেখেন, আপনি একটা কথা খালি খবর নেন, এই 10টা কোম্পানির যত আইনজীবী আছে, এরা কারা? একটাও এখানে আওয়ামী লীগের আইনজীবী নাই কিন্তু। আর থাকলেও সে পিছনে, মূল আইনজীবীর সামনে কারা, কোর্টের সামনে দাঁড়ায় কারা? হয় বিএনপি, নয় জামাত, পরে দাঁড়াচ্ছে। তাহলে এরা যদি দাঁড়ায়, এই 10টা ব্যবসায়িক গ্রুপের পক্ষে যদি এরা দাঁড়ায়, তখন আদালত কি হবে? আদালতে যে কথাটা বলেন, আমি দেখেন বাস্তবতাটা খেয়াল করেন। বিচারক কিন্তু আগের বিচারক অনেকে রয়ে গেছে, আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বিচারক অনেকে রয়ে গেছে, তাদেরও তো অনেক রকম সমস্যা আছে। তারা যখন দেখবে তার সামনে একজন বিএনপির আইনজীবী নেতা দাঁড়িয়ে গেছে, অথবা তার চেম্বার দাঁড়িয়ে গেছে, সে কি করবে রে ভাই? সে কি করবে? দোষ দেবেন, আপনি বলবেন যে এই বিচারক, এই বসুন্ধরা কেন ছাড়া পেয়ে গেল, ওবায়দুল করিম কেন ছাড়া পেয়ে গেল, বলবেন তো। সালমান রহমানের ভ্যাকসিনকে কেন ছাড়া পেয়ে গেল, সব তো বলবেন এগুলো আপনারা। কিন্তু তাদের জন্য ছাড়া পেল, অথবা এদেরকে ছাড়া পেতে কে সহযোগিতা করলো? কেউ কি বলবে? কেউ বলছে? কোথায়? বৈষম্য ছাত্র আন্দোলন এখন বলে না কেন যে এই প্রতিষ্ঠানগুলো মামলা যারা লড়বে তারা কারা, তাদেরকে আমরা চিনতে, তারা কি বিএনপি করে? যদি বলা হয় যে এই যে পক্ষে দাঁড়ালে পরে তুমি বিএনপি করতে পারবে না, সবাই বিএনপি ত্যাগ করবে, কিন্তু মক্কেল ত্যাগ করবে না। এত টাকা বিএনপি ত্যাগ করবে রে ভাই, বললাম তো, বিএনপি ত্যাগ করবে, কিন্তু মক্কেল ত্যাগ করবে না। বিএনপির কোন আইনজীবী নেতা নাই যারা নাকি এই 10টা প্রতিষ্ঠানের মামলা করতেছে না? দেখান, হাত দেয়, খুঁজে দেখান, ফুয়াদ সাহেব বলো, ওদের সব জানে। এই যে পেইনগুলো, এই পেইনগুলো কি ডক্টর ইউনূসের সেই কথার সঙ্গে লাগছই না? নিজেকে সংস্কার করেন। তার মানে আপনি তো এদেরকে টিকে রাখতে চাচ্ছেন, আপনি এদের কাছে চাঁদা নিচ্ছেন। বসুন্ধরা চাঁদা কেনা নিচ্ছে বলেন আপনি? এই আমাদের সাংবাদিকদের মধ্যে বিএনপি পন্থী সাংবাদিক কাদের গনি চৌধুরী, উনি চাকরি নিচ্ছে, জাস্ট চাকরি নিচ্ছে ওদেরকে রক্ষা করার জন্য। কি করছে বিএনপি তার ব্যাপারে? সে এখনো বিএনপি লিডার আছে না? এগুলি তো হচ্ছে, এগুলি বলে লাভ নেই ভাই।
এইগুলো হলো বাস্তবতা, এগুলো মানে আগে এক পন্থী ছিল, এখন আর এক পন্থী যাচ্ছে, ঘটনাটা একই রকম ভাবে চলছে। একই যেই লাও সেই কুদু বলে না, গ্রামে গ্রামে যে প্রভাবটা আসছে, এটা কিন্তু যেই লাও সেই কুদু, এটা কিন্তু ইংরেজি কোনো ভার্সন পাবেন না ভাই, এটা বাংলাতেই কেবল প্রযোজ্য, এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য, যে যেই লাও সেই কুদু। আপনি কি করবেন? এই দেশের মানুষ হাজার হাজার বছর অভিজ্ঞতা থেকে এই শব্দটা বাই করছে, এই জাতির জন্য এটাই অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। বাকিটা কি হবে আল্লাহ জানে। তাহলে মানে খুব পুরো আলোচনা ধরে যদি দর্শক, আমি জানি না কি সামারাইজ করছেন, খুব আশাবাদী হবার মতো কোনো জায়গা দেখলাম না। কিছু দেখাতে পারেন মাসুদ কামাল সামনে আশাবাদী হবার মতো? না, আশাবাদী একদম হবো না, আমি তা বলছি না, আশাবাদী হবো। এই যে কথাগুলো উচ্চারণ করছি, ধরেন এই যে কথাগুলো উচ্চারণ করছি, এখানে আশাবাদী হওয়া যায়। আজকে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের একটা ঘোষণা দিলেই তো পারে। এই যে ব্যবসায়িক সন্ত্রাসী যারা ছিল, তাদের মামলা যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। ওরা বলুক, ওরা তো অনেক কিছু করছে, বলুক, বলা তো উচিত। তারা যদি আদালত প্রাঙ্গণে এসে বিচারপতিকে ছুটিতে পাঠাতে পারে, তাহলে এদেরকে ছুটিতে পাঠাতে পারে না? বলুক। নাকি এদের কেউ খাইয়ে খেয়ে বসে রয়েছে, কে জানে? এই খবর পাচ্ছি, বসুন্ধরায় কে কে যায় না যায় অনেক খবরই তো পাই, অনেকেই যাচ্ছে। যদি সেরকম হয় তাহলে সমস্যা, আর যদি তা না হলে ঘোষণা দেয়, তাহলে অনেক কিছু চেঞ্জ হতে পারে। আইনজীবীরা বলুক, প্রকাশ করে দেখ নামগুলো, অন্য কিছু দরকার নাই। এই যে ফুয়াদ সাহেব, আপনি প্রকাশ করে দেন না, কিন্তু প্রকাশ করে দেন যে বসুন্ধরা মামলা অমুক অমুক আইনজীবী করতেছেন, ইয়ের মামলা, বেক্সিমকো মামলা অমুক অমুক আইনজীবী করতেছেন, ওবায়দুল করিমের মামলা অমুক অমুক করতেছেন, বলে দিয়ে নিতে হয়। বলে দেন, কিছু দরকার নেই, আর কিছু করতে হবে না। এর যাদের কোনো সমালোচনা করা দরকার নাই, সোশ্যালি তাদের ব্যাপারে দেখবেন একটা জনমত করে উঠছে, কিন্তু করতে হবে। আমি নাম সংগ্রহ করতেছি, ওই যে আর কেউ না করে ভাই, আমি করবো। জি জি, ধন্যবাদ মাসুদ কামাল। ব্যারিস্টার ফুয়াদ, আপনারাও কি এই সাথে থাকবেন কিনা? আপনারা কোর্ট বা আদালত অঙ্গনেরই মানুষ। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা জিজ্ঞেস করেছেন, আশাবাদী হওয়ার মতো জায়গা আছে কিনা, ও প্রচুর। আশাবাদী হওয়া মানে কি, ধরেন ঘুম থেকে উঠে এখন কালো কোট পরা পেঙ্গুইনদের জিকির শুনতে হচ্ছে না। এই 16 বছর এই জিকির আজগার শুনতে শুনতে, তসবিহ শুনতে শুনতে তো আমরা ক্লান্ত হয়ে গেছি। এই যে মাসুদ ভাই কিরকম প্রাণপণ মন ভরে সমালোচনা করছেন, এবং ওনার সমালোচকরা ওনাকে আবার আনন্দে ঠেলায় ধাক্কায় আওয়ামী লীগ বানায়, এটাই তো এই সরকারের সবচেয়ে বড় অবদান। এই সরকারের সময় আমরা মন খুলে ঘুমাইতে পারতেছি। এই আপনার সাথে কথাবার্তা বললে তো কারো কেউ ফোন করবে, আমাদেরকে ধমক দিবে, উঠায় নিবে, কোনো ইয়ে নাই। গত 6 মাসে বাসার সামনে কোনো পুলিশের গাড়ি টাড়ি দেখি নাই, গোয়েন্দা সংস্থার লোকজন অফিসে অস্ত্র নিয়ে আসে না, আমাদেরকে কোথাও থামায় না, মিটিং মিছিলে বাধা দিচ্ছে না, প্রতিবাদে সমালোচনায় বাধা দিচ্ছে না। হিউজ কন্ট্রিবিউশন। ইকোনমি ওয়াইজ দেখেন যে আমরা ইকোনমি কিন্তু কম্পারেটিভলি ভালো করছে, যে অবস্থায় তলানিতে রেখে গেছে সেখান থেকে আমার রেমিটেন্স বাড়ছে, এক্সপোর্ট বাড়ছে, তারপর হচ্ছে এফডিআই এর কমিটমেন্ট বাড়ছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো দেখেন, গত কয়েকদিনে ওয়ার্ল্ড ব্যাংকের ডেলিগেশন আসছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের ডেলিগেশন আসছে, বিভিন্ন রাষ্ট্রদূতরা এসে দেখা করছে, এবং যে কনফিডেন্স বুস্ট করছে আমাদের রাষ্ট্রের ব্যাপারে, আমাদের সরকারের ব্যাপারে, এটা হিউজ। এবং প্রফেসর ইউনূসের যে ইমেজ আছে, আমরা টার্কিশ কোম্পানিকে দেখলাম গত সপ্তাহে আপনার বিশাল ইনভেস্টমেন্ট নিয়ে আসছে, সেখানে কয়েক হাজার মানুষের, আমাদের জনগণের চাকরি বাকরির ব্যবস্থা হবে। তো আশাবাদী হওয়ার প্রচুর। একটা বিষয় হলো যে তর্ক, আবার এই রিপোর্টে দেখছি বিনিয়োগ কমছে, গত 11 বছরের সর্বনিম্ন বিনিয়োগ, গত বছরের তুলনায় ঠিক মনে করতে পারছি না কত শতাংশ যেন কম বিনিয়োগ, 71% সম্ভবত কম বিনিয়োগ, রেভিনিউ কালেকশন কমছে। কেন বিনিয়োগ কমছে কেন? ধরেন আপনি এটা গত বছরের মানদণ্ডে করছে। গত বছরের মানদণ্ডটা কি? আপনার কালো টাকা সাদা করা, আওয়ামী লীগের গত 11 বছরে সর্বনিম্ন বিনিয়োগ। গত কয়েক বছরের স্যাংশনের পরে আওয়ামী লীগের লোকজন যে আবার বিদেশ থেকে টাকা ফিরায় নিয়ে আসছিল, এই বাস্তবতাগুলো তো আপনাকে বিবেচনায় করতে হবে আর কি, যে টাকাটা আসলে কোথায় বেড়েছিল আর কি। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ভোট দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আবার একটু গণতন্ত্রের পথে ফেরত যাচ্ছি। যেই তর্কগুলো আমার 90-তে শেষ করে ফেলা দরকার ছিল, সেই তর্কগুলো আমাকে আবার করতে হচ্ছে। অতএব আশাবাদী হওয়ার মতো 101টা জায়গা আছে। এই জাতিসংঘের রিপোর্ট, এই বিচার, আয়নাঘরের যারা বন্দিশালায় ছিলেন তারা ফিরে আসছেন, তাদের মায়ের ডাকের যে হাজার হাজার গুমের ভিকটিমরা তারা আবার কথা বলছেন, সচল হচ্ছেন, বিচার চাইতে পারছেন, এরকম অসংখ্য টাইনি আলোচনা এবং আশাবাদীর জায়গা আমরা দেখতে পাচ্ছি। নতুন যে আপনার রাজনীতি এবং গণতন্ত্রের স্বপ্ন তৈরি হয়েছে,